যে আল্লাহ না করুক শহীদ আল বুখারী মহাজাতক মারা যাওয়ার পর এখন অর্গানিয়ারা মার্ডার হবে, আর লোকাল লোকেরা বলতেছে যে তারা গরুর গোশত দিয়ে ফাতেহা খাবে। তাদের এক একটা সহকর্মীদের সম্পর্ক কিন্তু এরকম বিশ্রী রকমের অবস্থায় চলে গেছে। তখন চলে আসে গুরুর কথা, গুরুকে মানতে হবে, গুরুর কথাই হাদিস হয়ে যাবে, গুরুর বিরুদ্ধে কিছু বলা যাবে না, সমালোচনা করে যাবে না, প্রশ্ন তোলা যাবে না। ওই দিন হচ্ছে আপনি কাল্পনিক ভাবে আপনাকে কাবা শরীফ প্রথম দিন তাওয়াফ করাবে, সাফা মারওয়া দৌড়াবে ওখানে, কাল্পনিক, হ্যাঁ কাল্পনিক। এটা হচ্ছে যেটা স্পিরিচুয়াল অ্যাটেইনমেন্ট সুপ্রা কোর্সের প্রথম দিন। দ্বিতীয় দিন হচ্ছে আপনাকে মদিনা শরীফ জিয়ারত করাবে, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবেন, ওখানে গিয়ে সালাম দিবেন, দোয়া দরুদ করবেন, মুনাজাত করবেন, যা কিছু মনের কথা আসবে দেখুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আসছেন আপনার সাথে, মনে মনে হজ, মনে মনে জিয়ারত। ইয়েস মিথ্যের বেশাতি। আমাদের সময় ছিল কি, আমরা মেডিটেশনে বসতাম, উনি আসতো জাস্ট কপালে বুড়াঙ্গুল দিয়ে, এখানে বুড়াঙ্গুল দিয়ে সবার বুড়াঙ্গুলটা চুয়ে যেত। পরে আরেকটি কোর্স আপনারা করতেন, যে কোর্সটি আসলে এখন আর করানো হয় না। জি, ওটা সম্বন্ধে একটু বলুন। ওখানে তিনটা পার্ট আছে, অনেকে জানেন না এগুলো। আনোয়ার ভাই জানবেন, সর্বপ্রথম যে 4 দিনের স্টুডেন্টদেরকে বা বয়স্কদের যারাই করতে চান তাদেরকে যে প্রথম 4 দিনের কোর্স করা হয়, দ্যাট ইজ কল্ড রিয়েল ফাউন্ডেশন কোর্স। 4 দিনের যে কোয়ান্টাম ফাউন্ডেশনে ঢুকে মাত্র যে মেডিটেশন কোর্সটা করানো হয়, দ্যাট ইজ কল্ড ফাউন্ডেশন কোর্স। আপনাকে একটা বিল্ডিং বানানোর জন্য ফাউন্ডেশন বানাই। এরপর আছে, আমরা করেছি মাস্টার্স কোর্স, যেটা এখন প্রো মাস্টার কোর্স হয়েছে, এটা প্রো মাস্টার বলা হয়। এটা কিন্তু আমার সময় ছিল মাস্টার কোর্স। আমি পাইনিয়ার ব্যাচের মাস্টার কোর্স করেছি আমি। এরপরে 2 দিনের একটা স্পেশাল কোর্স ছিল, সেটা হচ্ছে সুপ্রা। আনোয়ার ভাই কি সুপ্রা করেছিলেন কিনা আমি জানি না। সুপ্রা কোর্স, এই সুপ্রাতে কি হয়? সুপ্রাতে বলছি ফাউন্ডেশন কোর্সে শুধু মেডিটেশন শেখানো হয়, নাথিং এলস, জাস্ট হাউ টু ডু মেডিটেশন, মেডিটেশনটা কিভাবে করে, মেডিটেশনটার ধ্যান এবং ধারণা সম্পর্কে একটা প্রচ্ছন্নভাবে আপনাকে ধারণা দেওয়া। আমরা ছিলাম মানে মোহিত হয়েছেন, এই জিনিসটা আমাকে কোট করবেন এখন যে বললাম কথাটা, যে মোহিত কিভাবে, মোহগ্রস্ত হয়ে যায় মানুষ, কিভাবে হিপনোটাইজ হয়ে যায়, এই জায়গাটাতে আসবে। তো 4 দিনের কোর্সে হচ্ছে আপনাকে একটা জানাই দিল যে দিস ইজ কল্ড মেডিটেশন। কতক্ষণ ধরে কোর্সে? 10 ঘন্টা করে না? 10 ঘন্টা করে, 40 ঘন্টা। এরপরে মাস্টার্সে গিয়ে দ্যাট ইজ কল্ড রিয়েলাইজেশন কোর্স। ইউ ক্যান রিয়েলাইজ ইয়োরসেলফ। আমি একটি কথা শুনেছি, এই কোর্সের সব পড়ার পরে অনেকেই বলা হয় যে ওরা শুনতে পান যে পরেরটা করো, এরকম একটা কিছু। হ্যাঁ, না এরকম না ওমা, এটা আমাদের সময় ছিল যে গুরুজি সিলেক্ট করতেন স্পেসিফিক্যালি, দুলু চিটাগং থেকে করবে, মাহমুদুর রহমান সাহেব করবে, মুজিবুর রহমান সাহেব করবে, অমুক করবে, তমুক করবে, এরকম। পরে এটা অনেক ল্যাঙ্গুয়েজিক প্রসেসে চলে গেছে, আমি জানি আনোয়ার ভাই আরো ভালো বলতে পারবেন, যেহেতু আমি জড়িত ছিলাম না অফিসিয়ালি। তো এই মাস্টার্স কোর্সে ছিল শুধু, এটা ছিল রিয়েলাইজেশন কোর্স। দ্যাট মিনস ইউ শুড হ্যাভ টু রিয়েলাইজ হু আর ইউ। আপনি কে, আপনাকে বাইর হতে হবে, আপনাকে আপনার ধর্ম মতো আপনাকে চলাফেরা করতে হবে, চলতে হবে, এই মেনে চলতে হবে। তখন চলে আসে গুরুর কথা, গুরুকে মানতে হবে, গুরুর কথাই হাদিস হয়ে যাবে, গুরুর বিরুদ্ধে কিছু বলা যাবে না, সমালোচনা করে যাবে না, প্রশ্ন তোলা যাবে না, প্রশ্ন করা যাবে না। এগুলো কি সরাসরি বলা হয়? হ্যাঁ, সরাসরি এগুলো। আচ্ছা, এরপরে সুপ্রা যেটা ছিল, দ্যাট ইজ স্পিরিচুয়াল অ্যাটেইনমেন্ট। ওটা ছিল, সুপ্রাটা ছিল স্পিরিচুয়াল অ্যাটেইনমেন্ট। প্রথম দিন কি করলো? প্রথম দিন ভাই কি বলবো মোহাসেল ভাই, এগুলো বলতে আমার খুব খারাপ লাগছে, ঘেন্না লাগছে এখন। ওই দিন হচ্ছে আপনি কাল্পনিক ভাবে আপনাকে কাবা শরীফ প্রথম দিন তাওয়াফ করাবে, সাফা মারওয়া দৌড়াবে ওখানে, কাল্পনিক, হ্যাঁ কাল্পনিক। এটা হচ্ছে যেটা স্পিরিচুয়াল অ্যাটেইনমেন্ট সুপ্রা কোর্সের প্রথম দিন। দ্বিতীয় দিন হচ্ছে আপনাকে মদিনা শরীফ জিয়ারত করাবে, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবেন, ওখানে গিয়ে সালাম দিবেন, দোয়া দরুদ করবেন, মুনাজাত করবেন, যা কিছু মনের কথা আসবে দেখুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আসছেন আপনার সাথে, মনে মনে হজ, মনে মনে জিয়ারত। ইয়েস মিথ্যের বেশাতি, কল্পনার বেশাতি। যেই জিনিসটা আমি, কবে আপনি লাস্ট করতে দেখেছেন? ওটা করেছি, ওটা লাস্ট করেছি আমার খেয়াল নেই, মোটামুটি প্রথম দিকে আমি সুপ্রাটা করেছিলাম। আমি এই সুপ্রা কোর্স কবে বন্ধ হয়েছে? এটা দেওয়ার পরেই প্রথম একটা কোর্স হয়েছিল, অনলি ওয়ান কোর্স।
আনোয়ার একটা ভাই, কোর্স হয়েছিল, একটা কথা এটা হয়েছে। বন্ধ করে দিয়েছে, কারণ এটা দেখলো Sorry? যে এটা অসুবিধা হবে, এটা উনার অন্তরায় হয়ে দাঁড়াবে, উনি যে উঠতে চলেছে এখানে অন্তরায় হয়ে দাঁড়াবে। আচ্ছা, বায়াতে উনি যখন ওনার এখানে যখন বায়াত না হয় কি কি বিষয় বলা হয় বায়াত নেওয়ার সময়? বায়াত নেওয়ার সময় একটা মেডিটেশনে বসাইতো সব আমার সময়, আমি জানি না পরবর্তীতে এগুলো কি চেঞ্জ করেছে, ওগুলো কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হয়, উন্নত হয়। আমাদের সময় ছিল কি আমরা মেডিটেশনে বসতাম, উনি আসতো জাস্ট কপালে বুড়ো আঙ্গুল দিয়ে, এখানে বুড়ো আঙ্গুল দিয়ে সবার বুড়ো আঙ্গুলটা ছুঁয়ে ছুঁয়ে যেত। 2014 সালে কি ঘটলো আপনি অর্গানাইজেশন জব ছেড়ে আপনি চলে আসলেন? ছেড়ে আসতে হয়েছে আর কি, ওই কেন? নানাবিধ কারণে। কেন? উম, এটা নিয়ে বলতে গেলে অনেক বিস্তারিত বলতে হবে। তা সংক্ষেপে। আমি একটা বিষয়ে মানে মানে আমি হাত তুলছিলাম একটা বিষয়ে, যখন আনোয়ার ভাই মানে আমি যখন যাই তখন আনোয়ার ভাই এককভাবে চেক অথরাইজ করতো। হুম। তখন ইসলামী ব্যাংকে ছিল আনোয়ার ভাই অনুমোদিত চেক। হুম। তখন কিন্তু ইচ্ছা করলে আনোয়ার ভাই হাজার হাজার কোটি টাকাও মেরে দিতে পারতো। মেরেছেন কি? না, এমন কোনো আমার ওখানে রেকর্ড নাই। আচ্ছা। যখন আর মানে ফাউন্ডেশন থেকে সিদ্ধান্ত হলো যে আপনার ডুয়েল সাইন বা ট্রিপল সাইন ছিল, মানে তখন কিন্তু আনোয়ার ভাইয়ের নামে দোষারোপ করা হচ্ছে যে সে টাকা মারছে। আচ্ছা। তাহলে আসলে ঘটনাটা কোনটা প্রকৃত সত্য এটা বোঝা বড় কষ্ট। তো একটা জিনিস বলতে চাচ্ছি যেটা যে ভাই, প্রকৃত যে কোয়ান্টাম ঘটনা কি ফাউন্ডেশন এটা বলা কি কষ্ট কেন হবে? আনোয়ার ভাই আপনি টাকা মেরেছেন কিনা এই কথা বলতে উনি বলছেন কষ্ট, প্রকৃত সত্য কি? ক্লিয়ার করি মিস্টার ইসলাম, আমি একটু ক্লিয়ার করি। জি। আমি এটা কিন্তু সারা বাংলাদেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্যাংকের অ্যাকাউন্ট হয় 3 জনের ভিতর যে কোনো 2 জনের নামে। শুধু লামায়ের অ্যাকাউন্ট ছিল আমার একার নামে, এটা পূবালী ব্যাংকেও আমার একার নামে, ডাচ বাংলা ব্যাংকেও একার নামে। ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার ছিলেন আমির ভাই, উনি 2014 সালে আমাকে প্রথম বললেন যে আনোয়ার ভাই, উনি আমাকে খুব মানে শ্রদ্ধা করতেন, যেহেতু আমরা খুব বড় পার্টি ছিলাম, 500-700 লোকের স্যালারি অ্যাকাউন্ট, আমরা কিন্তু লামার মতো দুর্গম এলাকায় কিন্তু আমরা স্যালারি অ্যাকাউন্ট দিতাম ব্যাংক থেকে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, 26 কিলোমিটার দূর থেকে এসে স্টাফরা ব্যাংক থেকে টাকা নিয়ে যেত, কারণ এই টাকা ক্যারি করাটা রিস্ক ছিল, যে কোনো মুহূর্তে টাকা ছিনতাই হয়ে গেলে 30 লাখ টাকার মতো স্যালারি আসতো, তাহলে একটা দুর্ঘটনা ঘটে যাবে প্রতি মাসেই। সো আমি চেয়ারম্যান কোয়ান্টাম ফাউন্ডেশন মহাজাতককে পরামর্শ দিলাম যে আমরা স্যালারি অ্যাকাউন্ট করি। তো স্যালারি অ্যাকাউন্ট করার আগেই ওই আমির ভাই আমাকে বললেন, উনি এখন ডাচ বাংলা ব্যাংকে আর নাই, যেখানেই থাকুক আল্লাহ ওনার ভালো করুক। একদিন বিকেল বেলা উনি আমাকে বললেন, জানোয়ার ভাই আপনাকে আমি একটা কথা বলবো, বড় ভাই হিসেবে আমার কথাটা রাখতে হবে। বলে কি? যে আপনি এই অ্যাকাউন্টটা সিঙ্গেল করিয়েন না। কোনোদিন যদি কোয়ান্টাম অস্বীকার করে যে আপনাকে টাকা পাঠাইছি হিসাব দেন, আপনার বাবার ক্ষমতা নেই এত টাকার হিসাব দেন। কারণ যে পরিমাণ টাকা কোয়ান্টামে আসছে আমার হাত দিয়ে লাস্ট 5 ইয়ার্সে 35-40 কোটি টাকা কিন্তু খরচ হয়ে গেছে আমি সিঙ্গেল অ্যাকাউন্টে। তখন আমি বললাম যে তাহলে এটা কিরকম করলে ভালো হয়? বললো যে আপনি ফাউন্ডেশনকে বলেন যেটা স্যালারি অ্যাকাউন্ট, এটা অ্যাকাউন্টটাকে ডুয়েল অথবা ট্রিপল করে ফেলুক, এনি 2 সিগনেচার করুক, যাতে দায়িত্বটা দুইজনের ঘাড়ে চলে যায়, স্বচ্ছতা থাকে। বছরে বছরে ফাইন্যান্সিয়াল টার্নওভার আনুমানিক কত হতো আপনি লাস্ট যখন চাকরি ছেড়ে এলেন কোয়ান্টাম ফাউন্ডেশন এবং 12 থেকে 17 সাল পর্যন্ত 35 থেকে 40 কোটি টাকা আমি বছরে খরচ করছি কোয়ান্টামে? হ্যাঁ, কোয়ান্টামে। আর কারণ আপনাকে আর যোগ ফাউন্ডেশন বুঝতে হবে, ওখানে আমি হাজার হাজার একর জমি কিনেছি, আমাদের বাচ্চা ছিল প্রায় 2000। যোগ ফাউন্ডেশনে না, যোগ ফাউন্ডেশনে কোনো কাজ পাহাড়ে ছিল না। আচ্ছা, যোগ ফাউন্ডেশন ওনার টাকা টার্নওভার জানেন কি? আমি যেহেতু লামায় ছিলাম, আমি কিন্তু 98 সাল থেকে লামায়, অত যোগ ফাউন্ডেশনের সাথে কিন্তু আমার লামার যে জমি 8000 একরের মতো বোধহয় শুনেছি, জানি না, এরকম অনেকে বলছে আর কি। তাহলে আমি আমার মতে আমি 4000 4500। আপনি তো জানার কথা স্পেসিফিক কতটুকু? আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত 4500 একরের মতো, 5000 একরের মতো হবে। এই জায়গা, এই জমিগুলোর অধিকাংশ ব্যক্তি শহীদ আল বুখারীর নামে কেনা। তাহলে এই প্রপার্টিটা এক কোয়ান্টাম ফাউন্ডেশন সেখানে কাজ করছে, স্কুল সেখানে হয়েছে, কিন্তু এটা ল্যান্ডের মালিক শহীদ আল বুখারী নিজে। জি। এবং তো এবং শহীদ আল, এই প্রপার্টিটি কবে কেনা হয়েছে? এটা প্রথম আমরা জমি কেনা শুরু করছিলাম, আমাদের পুরো সেন্টারে যে 18 একর, এটা কামাল সাহেব কিনে দিয়েছিলেন 1997 সালে। আমরা 98 সালে লামায় চলে যাই, আর আমরা মূল জমি কেনা শুরু করি 2009 সাল থেকে। তাহলে এটা কেনা নামটি হচ্ছে শহীদ আল বুখারী, এটার মালিক শহীদ আল বুখারী। আমাকে একটু বলতে দিতে হবে, শহীদ আল বুখারীর নামে যখন প্রচুর জমি কেনা হয়, এক ডিসি স্যার আমাকে খুব মানে কড়া করে ধরলো যে না, একটা ব্যক্তির নামে এত জমি হতে পারে না, আপনি ফাউন্ডেশনের নামে কেনেন। তখন আমরা লিখলাম শহীদ আল বুখারী চেয়ারম্যান কোয়ান্টাম ফাউন্ডেশন, এই নামে কেনা শুরু করলাম। এরপরে আমরা একজন পাহাড়ি স্টাফের নাম, আপনি ব্যক্তির নামই কিনলেন কিন্তু আপনি কোম্পানির নামটা জুড়ে দিলেন।
জি জুড়ে দিলাম। এই আর fraud টি এরপরে কেন কিন্তু করলেন? আপনাকে আমি আরেকটু hang on, এই ফ্রডটি কেন করলেন? আমাকে বলা হলো যে প্রতিষ্ঠানের নামে কিনতে হবে। না ঠিক আছে, প্রতিষ্ঠান নামে তো কেনা হলো না, শহীদ আল বুখারীর নামেই কিনলেন, কিন্তু শুধু টাইটেলটা যুক্ত করেন। আপনি জেনে শুনে এই কাজটি হ্যাঁ, চেয়ারম্যান কোয়ান্টাম ফাউন্ডেশন। আপনি জেনে শুনে এই কাজটি কেন করলেন? না এখন আপনাকে একটা জিনিস বলতে হবে, আমাকে তো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, আমাদের একটা মানে লিগ্যাল প্যানেল আছে, সেখানে 2-3 জন অ্যাডভোকেট আছে, আচ্ছা, তারা আমার সহকর্মী ছিল। তারা আচ্ছা। বললো যে এখন জিনিসটা আমরা এভাবে করব, আমরা ওইভাবে করলাম, মানে ওটা আপনাকে প্রশাসন মেনে নিল। instruction দেওয়া হয়েছে ল ফার্ম থেকে? না ল ফার্ম থেকে না, কোয়ান্টামের ভিতরে আমার সহকর্মী ছিল লিগ্যাল আচ্ছা, লিগ্যাল 3 জন। লিগ্যাল ডিপার্টমেন্ট। জি এরা আমাদের সহকর্মী, আমার সঙ্গে এরা কাজ করে। এবং ওখানে ল্যান্ড রেজিস্ট্রি এইটা মেনে নিল? হ্যাঁ মেনে নিল, এই হচ্ছে এইভাবে। বাহ। এবং আপনি শুনলে অবাক হবেন যে ওখানে একজন আদিবাসী স্টাফের নামে শত শত একর জমি বায়না করা আছে, কিন্তু ফাইনাল মিউটেশন করা নাই। পার্বত্য এলাকায় কিন্তু সমতল অঞ্চলের মতো একদিনে জমি রেজিস্ট্রি হয় না। দ্যাটস রাইট। পার্বত্য এলাকার 1900 সালের ম্যানুয়াল অনুযায়ী জমি রেজিস্ট্রির কিন্তু প্রক্রিয়া ভিন্ন, যে আচ্ছা। জিনিস যে জটিলতাগুলো আমি জানি। তো ওইখানে তখন করা হলো কি যে শহীদ আল বুখারীর নামে যেহেতু আপত্তি, তাহলে চেয়ারম্যান কোয়ান্টাম ফাউন্ডেশনের নামে কেনা হোক শহীদ আল বুখারী। কালকে যদি শহীদ আল বুখারী মারা যান, হ্যাঁ তাহলে মারা গেলে এটার জমির মালিকানা হবে ওনার উত্তরসূরিরা সরাসরি। হ্যাঁ পারিবারিক ওনার ওয়ারিশরা। ওনারা যদি স্কুলটি সিম্পলি বন্ধ করে দেন বা কোয়ান্টামকে এখান থেকে বের করে দেন, স্টিল দে উইল রিমেইন দ্য ওনার অফ দ্য ল্যান্ড। এটা আমি আপনাকে একটু সহযোগিতা করি। এখন যে জিনিসটা জানা যাচ্ছে ওখান থেকে, সেটা হচ্ছে দুটো বাচ্চা মারা যাওয়ার পরে ওখানকার অবস্থা এরকম যে আল্লাহ না করুক শহীদ আল বুখারী মহাজাতক মারা যাওয়ার পরে ওখানে অর্গানিয়ারা মার্ডার হবে, আর লোকাল লোকেরা বলতেছে যে তারা গরুর গোশত দিয়ে ফাতেহা খাবে। তাদের এক একটা সহকর্মীদের সম্পর্ক কিন্তু এরকম বিশ্রী রকমের অবস্থায় চলে গেছে।